সুফিয়া বেগম ব্যস্ত হয়ে আটকালেন আবারও, অতঃপর বললেন, পেছনের দরজা দিয়ে যা। কেন? দেখছিস না বসার কক্ষে মানুষ, ঝামেলা হচ্ছে। ঝামেলার মধ্যে থেকে যাওয়ার দরকার কি? সুফিয়া বেগম ভুল কিছু বলেননি। পৃথা শুনল মায়ের কথা। অতঃপর সে পেছনের দরজা দিয়েই বেরিয়ে গেল বান্ধবীর বাড়ির উদ্দেশ্যে। তুর্য বেশ কিছুক্ষণ অপেক্ষা করল পৃথার। শ্বশুরশালাদের বারবার বেরিয়ে যেতে বলাকে বেহায়ার মতো উপেক্ষা করে বসে রইল ছেলেটা। অথচ তার বইয়ের কোনো দেখা নেই। হয়তো এই রাজাকার শ্বশুর আর আলবদর আর আলশামস শালারা মিলে তার বউটাকে কোথাও সরিয়ে দিয়েছে, নতুবা এতক্ষণও কি একবার এদিকটায় আসতো না? তুর্য কপাল কুঁচকে ভাবল কিছুক্ষণ। পলাশ শিকদার যদি পৃথাকে ইচ্ছাকৃতভাবে সরিয়ে দিয়ে থাকে, তবে এভাবে এখানে বসে থেকে লাভ কি? পৃথাকে তার ভয়ে সরিয়ে দিয়ে থাকলে অবশ্যই সে যতক্ষণ এই বাড়িতে থাকবে ততক্ষণে মেয়েকে বাড়িতে আনবে না। না, এভাবে এখানে বসে থাকাটা ঠিক হবে না। অন্য উপায় ভাবতে হবে। যেভাবেই হোক বউকে তো নিজের নিকট নিতেই হবে। তুর্য বিচক্ষণ ভঙ্গিতে তাকালো বসার কক্ষের আনাচে কানাচে। পলাশ শিকদারের পানে তাকিয়ে বলল, প্রথমবার শ্বশুর বাড়িতে এলাম, অথচ শ্বশুর আর শালাদের ব্যবহার কি বিশ্রী। একবার শুধু বউটাকে পাই, তারপর জামাই আদর কড়াই গন্ডায় উসুল করে নেব এই বলে রাখলাম। পলাশ শিকদার বিরক্তি নিয়ে তাকালেন তুর্যর পানে। থমথমে কণ্ঠে বললেন, না, আমার বাড়ির জামাই আদর তোমার কপালে আছে, আর না আমার মেয়ে তোমার কপালে আছে। এক্ষুনি বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। তুর্যর দৃষ্টি তীক্ষ্ণ হলো। দৃঢ় কণ্ঠে বলল, চারদিকে শুধু রাজাকার আলবদর আলশামসে ভরপুর, তাতে কি? আমি কি কম শক্তিশালী নাকি? 1971 সালের যুদ্ধে এই রাজাকার জনগোষ্ঠী পাকিস্তানিদের সাথে হাত মিলিয়ে কম চেষ্টা তো করেনি তাদের জিতিয়ে দেওয়ার। তবুও শেষ পর্যন্ত জয়লাভ করে বাঙালিরাই। তেমনি আমিও জিতব। একদিন না একদিনে রাজাকারদের হাত থেকে আমার মুরগির বাচ্চার মতো বউটাকে উদ্ধার করবই করব। এইটুকু বলে থামল তুর্য। আবার বলল, বেহায়া যখন হয়েছি বেহায়া আরও হব। তবু আমার মুরগির বাচ্চার মতো বউটাকে উদ্ধার করে ছাড়ব ইনশাআল্লাহ। পলাশ শিকদার, পিয়াস এবং পিয়াল তিনজনই অগ্নিদৃষ্টিতে তাকালো তুর্যের পানে। তুর্য উঠে দাঁড়ালো। তাদের এই দৃষ্টিকে অগ্রাহ্য করে গলায় ঝুলানো চশমাটা চোখে পড়ল। অতঃপর আরুষকে আদেশ দিল, আরুষ, চলো, এখানে থেকে আর কোনো কাজ নেই আমাদের। কথাটা বলেই তুর্য ব্যস্ত পায়ে বেরিয়ে এলো বাইরে। আরুষ একবার দুই পুত্র সহ পলাশ শিকদারের পানে তাকিয়ে হন্তদন্ত হয়ে বেরিয়ে এলো বাইরে। বাইরে এসে দেখল তুর্য বুকে হাত দিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। আরুষ অবাক হলো। নিজের বসের দিকে এগিয়ে গিয়ে বলল, স্যার, কি হয়েছে আপনার? এমন করছেন কেন? তুর্য তাকালো আরুষের পানে। চোখ থেকে চশমা খুলে বলল, তোর বের হতে এত দেরি হলো কেন আহাম্মক? দেখছিলি তো এই রাজাকার আর তার রক্তে গড়া দুইটা আলবদর আলশামস আমার দিকে কি ভয়ঙ্কর দৃষ্টিতে তাকাচ্ছিল। আর একটু হলেই মুরগির বাচ্চার মতো বউটাকে বিধবা করে দিয়ে আমি অক্কা পেয়ে যাচ্ছিলাম। বাবা। আরুষ বলল না কিছুই। ড্যাব ড্যাব করে শুধু চেয়ে রইল তুর্যের পানে। ছেলেটা বোঝার চেষ্টা করলো তুর্য কি সত্যিই বলছে নাকি অভিনয় করছে। কারণ তুর্যর সাথে সে যতদিন আছে এর মধ্যে কখনো কাউকে ভয় পেতে দেখেনি সে। তার উপরে আবার অভিনয় পাকাপোক্ত এই লোক। আরুষকে মেয়েদের মতো এভাবে ড্যাব ড্যাব করে চেয়ে থাকতে দেখে বিরক্ত হলো তুর্য। কপাল কুঁচকে বলল, তুই কি আমাকে মারতে চাস মির্জাফরের বংশধর? তাড়াতাড়ি গাড়িতে উঠে গাড়ি চালু কর। বলা তো যায় না কখন আবার ওই রাজাকার তার দলবল নিয়ে আমার মতো হাঁসের বাচ্চার উপর হানা দেয়। একটু থামল তুর্য। গাড়িতে উঠে বসলো। অতঃপর ভাবুক ভঙ্গিতে বলল, আমি বোধহয় একটা ভুল করেছি আরুষ। আরুষ ড্রাইভিং সিটে বসতে বসতে বলল, কি স্যার? তুর্য বড়ই নিরীহ মুখ করে জবাব দিল, আমার শ্বশুরের নামটা রাজাকারের সাথে সাথে শিয়ালও রাখা উচিত ছিল।
ব্যাটা শুধু হাঁস মুরগির উপর নজর। দেখছিস না, আমার মুরগির বাচ্চার মতো বউটাকে আটকে রেখেছে, আবার হাঁসের বাচ্চার মতো আমিটাকেও ধাওয়া করছে। আরুষ শুনল তুর্যের কথা। তার ভীষণভাবে বলতে ইচ্ছে হলো, কই, আপনাকে তো কেউ ধাওয়া করেনি। আপনার শ্বশুরার শালারা এতক্ষণেও তো অনেকবার রক্তচক্ষু নিয়ে তাকিয়েছিল আপনার দিকে, আবার মারতেও এসেছিল। কই, তখন তো ঠিক তেজি স্বরে তাদের সাথে কথা বলেছেন। বেহায়ার মতো বসে রয়েছেন। এবার নিশ্চয়ই কিছু একটা ভেবে এভাবে ঢং দেখিয়ে পালিয়ে এসেছেন। আবার শ্বশুরের বদনামও করছেন। মনে মনে এতগুলো কথা বললেও মুখে কিছু বলার সাহস হলো না আরুষের। এখন কিছু বলা মানে নিজের গলায় নিজেই ফাঁসি চড়ানো। এই কথাগুলো একবার যদি আরুষের মুখ থেকে কোনোভাবে বের হয়, দেখা যাবে তার বস তার ঘাট ধরে রাস্তার কোনো বড়সড় ট্রাকের নিচে ফেলে বলছে, যা মির্জাফরের বংশধর, ট্রাকের চাকার নিচে পিষে চ্যাপ্টা হয়ে যা। নিজের জানের মায়া সব প্রাণীরই আছে। আরুষও তাই চুপ রইল। চুপচাপ নিজের গাড়ি স্টার্ট করল। পরন্ত বিকেল। সূর্যটা তার তেজ কমিয়ে ঢলে পড়েছে ইতোমধ্যে। আকাশের এক কোণে জুড়ে রক্তিম আভা ছড়িয়ে জানান দিচ্ছে নিজের বিদায়ের। তুর্য এই কর্ষণে এসে দাঁড়িয়ে রয়েছে পৃথাদের বাড়ির সম্মুখে। বিকালের দিকে হুট করেই কল এলো আগামীকাল ঢাকায় ফিরতে হবে তাকে। ব্যবসার জরুরি কাজ পড়েছে। দেশে ফিরেছে খুব বেশি দিন হয়নি, আর যে কয়টা দিন হয়েছে তাও বউ খোঁজার পেছনেই লাগিয়ে দিয়েছে। ফলস্বরূপ ওদিকে ব্যবসা পড়ে রয়েছে তার নিজ গতিতে। এখন সেই গতিতেও তো গা ভাসাতে হবে, নয়তো বউকে খুঁজে পেলেও তাকে একটা সুন্দর জীবন দিতে অক্ষম হবে তুর্য। তপ্ত নিঃশ্বাস ফেলল ছেলেটা। উকিঝুঁকি মেরে দেখার চেষ্টা করল পলাশ শিকদারের বাড়ির দিকে। যদি একটাবার দেখা পাওয়া যায় তার মুরগির বাচ্চার মতো বউটার। তাকে দেখার যে হৃদয়ে বড় তৃষ্ণা জমেছে, সেই বহুদিন আগে থেকেই। পৃথা তাদের বাড়ির ছাদেই ছিল। একা একা ঘুরছিল পুরো ছাদময়। মাথায় তার গভীর চিন্তা। দুপুরে তার মা হঠাৎ তাকে রিধিদের বাড়িতে কেন পাঠালো মাথায় ঢুকছে না। ওই বাড়িতে গিয়ে দেখল রিধি কলেজে গিয়েছে। তাহলে সে কল করলো কিভাবে? মাকে এসে প্রশ্ন করলে মা উল্টো রাগ দেখিয়ে বলল, আমি কি তোকে মিথ্যে বলেছি? হবে হয়তো রিধি কল করেনি, অন্য কেউ করেছে, আমি রিধি ভেবেছি। কিন্তু কথা হলো, যদি রিধি কল না করে থাকে তাহলে কে কল করেছিল? তার উত্তরও সুফিয়া বেগম দিলেন না। আমতা আমতা করে বললেন, আমি কি জানি, আমি তো রিধিই ভেবেছিলাম। পৃথা নিজ মনে দুপুরে ঘটা ঘটনাগুলো ভাবতে ভাবতে তাকালো রাস্তার দিকে। হঠাৎ তার চোখ আটকে গেল রাস্তার ওপাশে। তুর্যকে দেখে বিন্দুমাত্র চিনতে অসুবিধা হলো না মেয়েটার। এই তো সেই ব্রিটিশ লোকটা। পৃথার ভ্রু কুঁচকে এলো। এই লোকটা এখানে কি করছে? তুর্যকে সম্মুখে দেখেই মেজাজ বিগড়ালো পৃথার। একে একে মনে পড়ল সকল অপমানের কথা। দাঁত কিরমির করে আশেপাশে তাকালো পৃথা। হঠাৎ ছাদের এক কোণে পড়ে থাকা কিছু ইটের টুকরা চোখে পড়তেই মাথায় খেলে গেল কিছু শয়তানি বুদ্ধি। ওষ্ঠ প্রসারিত করে হাসল মেয়েটা। লম্বা লম্বা পা ফেলে এগিয়ে গেল ইটের টুকরোগুলোর নিকটে। একটু ঝুঁকে হাতে তুলে নিল বেশ বড়সড় একটা টুকরা। অতঃপর ছাদের কিনারে এসে এক চোখ বন্ধ করে অন্য চোখ দ্বারা নিশানা করল তুর্যর ফর্সা কপালটা। সময় ব্যয় না করে ডান হাত দ্বারা দ্রুতই ইটের টুকরাটা ছুঁড়ে মারল তুর্যের কপাল বরাবর। বাহ, ইটের টুকরাটা খুব সুন্দরভাবেই লেগে গেল তুর্যের কপালে। চমকে উঠল তুর্য। দ্রুত নিজের ডান হাত তুলে কপাল চেপে ধরল। কণ্ঠে তুলল আমূলক ব্যথাতুর ধ্বনি। পৃথা দ্রুত বসে পড়ল আড়ালে, যাতে তাকে কেউ দেখতে না পায়। তুর্য কপালে হাত দিয়ে আশেপাশে তাকালো। না, কোথাও দেখা যাচ্ছে না কাউকে। তাহলে ইটের টুকরাটা কে মারল? নিশ্চয়ই তার রাজাকার শ্বশুরের দলের কেউ। এছাড়া এখানে তো তার কোনো শত্রু নেই। তুর্য দীর্ঘশ্বাস ফেলল। কপাল থেকে হাত নামিয়ে ধরল চোখের সম্মুখে।
দেখলো কিছুটা লাল রক্ত লেগে আছে হাতে। তুর্য কপাল টান টান করে দেখলো সেই রক্ত। অতঃপর হতাশ কণ্ঠে বলল, আসলাম মুরগির বাচ্চার মতো বউটাকে খুঁজতে, আর বাড়ি ফিরতে হচ্ছে হাঁসের বাচ্চার মতো আমিটার কপাল ফাটিয়ে। সূর্যটা আকাশ দখল করেছে, চারিদিকে নিজের উজ্জ্বলতা ছড়িয়ে জানান দিচ্ছে নিজের অস্তিত্ব। তুর্যর ঘুম ভাঙেনি এখনো। হোটেলের শুভ্ররঙা বিছানা দখল করে উদম শরীরে উপুর হয়ে শুয়ে আছে সে। কোমর অবধি পাতলা চাদর টানা, ফর্সা পিঠটা দৃশ্যমান জানালা থেকে আসা মৃদু আলোতে। উস্কো খুস্কো চুলগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কপাল জুড়ে। তুর্যর ঘুমের মধ্যেই কক্ষের দরজায় টোকা পড়ল। বাহির থেকে আরুষ দরজায় মৃদু ধাক্কা দিয়ে ডাকল, স্যার, স্যার। আরুষের ডাক কর্ণে পৌঁছাতেই বিরক্ত হলো তুর্য। ঘুমের মধ্যে চোখ মুখ কুঁচকে ফেলল ছেলেটা। আরুষ আবার ডাকল, স্যার, 9টা বেজে গেছে, আমাদের ঢাকার উদ্দেশ্যে রওনা দিতে হবে। 9টা বেজে গেছে? তুর্যের কর্ণে আঘাত হানল কথাটা। এত দেরি হলো আজ তার ঘুম ভাঙতে? আজকেই তো বেশ কয়েকদিনের জন্য ঢাকায় চলে যেতে হবে তাকে। ঢাকার উদ্দেশ্যে রওনা করার আগে একবার পৃথার কলেজে যেতে চাইছিল, অথচ ঘুম থেকে উঠতে উঠতেই 9টা বাজিয়ে দিল। সবই মেয়েটার দোষ। কাল রাতে বইয়ের চিন্তায় চিন্তায় তো ঘুমাতে দেরি হয়েছে। না মেয়েটা ধরা দিচ্ছে তার নিকট, আর না শান্তিতে থাকতে দিচ্ছে। ধপ করে চোখ মেলল তুর্য, 2 হাতে ভর করে বিছানায় উঠে বসল। মুহূর্তেই ফর্সা শরীর থেকে খসে পড়ল পাতলা চাদরটা। দৃশ্যমান হলো প্রশস্ত বক্ষের পেটানো ফর্সা শরীর। কালো বড় বড় লোমে আবৃত সেই বক্ষস্থল। নাভির নিচে পরনের প্যান্টটা স্থান পাওয়ায় পেটে 2-4টা ভাঁজ স্পষ্ট। ডান হাত তুলে মাথার চুলগুলো এলোমেলো করে দিল ছেলেটা। অতঃপর বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। গম্ভীর কণ্ঠে আরুষকে বলল, তুই যা, এখানকার সব কাজকর্ম মিটিয়ে নে, আমি ফ্রেশ হয়ে আসছি এক্ষুনি। আরুষ আর দরজা ধাক্কালো না, চুপচাপ প্রস্থান করলো নিজের কাজে। তুর্য মিনিট 10-এর মধ্যেই ফ্রেশ হয়ে তাড়াহুড়ো করে বেরিয়ে এলো ওয়াশরুম থেকে। আরুষকে এদিকের কাজে রেখে সকালে নাস্তা না করেই চটজলদি বেরিয়ে পড়ল পৃথার কলেজের উদ্দেশ্যে। যদি ভাগ্যের জোরে বইয়ের দেখাটা আছে পায়। এমনি কয়েকটা দিন ঢাকায় কাটাবে বিধায় বউকে খোঁজা হবে না। বউটাকে খুঁজে না পেয়ে এই যে কয়েকটা দিনের জন্য সে আবার ঢাকায় যাচ্ছে, এতে কি নিদারুণ যন্ত্রণার শিকার হচ্ছে তা কি তার মুরগির বাচ্চার মতো বউটা জানে? একদমই জানে না। মেয়েটা তো এইটুকুও জানে না যে তার মতো এত সুন্দর হাঁসের বাচ্চার মতো একটা জামাই আছে। তুর্য পৃথার কলেজের সম্মুখে দাঁড়িয়ে এদিক ওদিক তাকাচ্ছিল। পৃথার রিধি আজ একসাথেই কলেজে আসছিল। শুভ্ররঙা কলেজ ড্রেসে আবৃত মেয়েটার উজ্জ্বল শ্যামরঙা নরম দেহখানা, মাথায় আবার শুভ্ররঙা হিজাব বাঁধা। পৃথাদের কলেজ ড্রেসটা সম্পূর্ণ সাদা। মাঝে মাঝে পৃথার মনে হয় এটা কলেজ ড্রেস নয়, এটা বিধবা ড্রেস। তখন পৃথার খুব করে ইচ্ছে হয় কলেজ কর্তৃপক্ষকে জানাতে যে, আপনারা দয়া করে আমাদের এই বিধবা পোশাকটা বাতিল করুন। বিয়ের আগেই কেন আমাদের জামাইগুলোকে মেরে বিধবা বিধবা অনুভূতি দিচ্ছেন? মনে মনে কথাগুলো বললেও মুখে কখনো এই কথা প্রকাশ করতে পারে না মেয়েটা, এত সাহস তার নেই। তাছাড়া এইসব কথা কলেজ কর্তৃপক্ষের নিকট বললে তারা নিশ্চয়ই তাকে বেয়াদব ভাববে। রাস্তার ফুটপাত ধরে হেলে দুলে হাঁটতে হাঁটতেই পৃথার হঠাৎ চোখ পড়ল তুর্যর পানে। ছেলেটা একটা কালো গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে রয়েছে। কপালে ওয়ান টাইম একটা ব্যান্ডেজ জল করছে। পৃথার স্মরণে এলো গতকাল তার ঢিল ছোড়ার কথা। মেয়েটার মনে অপরাধবোধ জন্মালো, মায়া হলো তুর্যর জন্য। তবে পৃথার চিন্তার মধ্যেই হৈ হৈ করে উঠল রিধি। তুর্যের দিকে আঙুল তাক করে বলল, এই এই লোকটাই তো তোকে কাল খুঁজছিল, আমাদের কাছ থেকে তোর বাড়ির ঠিকানাও নিয়েছিল। পৃথা ভ্রু কোঁচকাল। এই লোকটাকে তো সেদিন দুর্ঘটনার আগে সে কখনো দেখেছে বলে মনে হয় না, চেনেও না। তাহলে তাকে কেন খুঁজছিল?
পৃথা কিঞ্চিত সময় নিয়ে ভাবল। হঠাৎ তার মনে ভয়ের সঞ্চার হলো। আচ্ছা, কাল খারাপ ব্যবহার করেছে বলে লোকটা বাবার নিকট তার নামে নালিশ জানাতে তাকে খোঁজেনি তো? এই মুহূর্তে অপরিচিত একজন পুরুষের তাকে খোঁজার কারণ হিসেবে এই একটা কারণ ছাড়া আর কোনো কারণ মস্তিষ্কে আসছে না। এই জন্যই বোধহয় গতকাল তাদের বাড়ির সম্মুখেও দেখেছিল তুর্যকে। একটু আগে তুর্যর জন্য পৃথার হৃদয়ে জন্মানো মায়া ফুস করেই উড়ে গেল। সাথে সাথে কর্ধের পারদটা তরতর করে বেড়ে গেল। লোকটা তাকে দুর্নীতি করে গাড়ির চাকা দিয়ে পিষে মারতে চেয়েছিল, তারপর দুঃখিত না বলে টাকার গরম দেখিয়েছিল বেশ। আবার কাল ধাক্কা দিয়ে ফেলে দিয়ে কত অপমানমূলক কথা বলল। তার বেলায় কিছু না, সে কি না কি একটু বলেছে তার জন্য একদম বাবার কাছে নালিশ দিতে পর্যন্ত চলে গেছে। লোকটা যে সামান্য একটা কারণ নিয়ে এমন বাচ্চামির পরিচয় দেবে ভাবতেও পারেনি পৃথা। না, এখন অবধি বাবা পর্যন্ত বিষয়টা যায়নি, আর যেতেও দেওয়া যাবে না। তার আগে ব্রিটিশ লোকটাকে শাসাতে হবে, নয়তো বাবার কানে একবার কথাগুলো গেলে বাবার আস্ত রাখবে না। পৃথা শক্ত ভঙ্গিতে হেঁটে গিয়ে দাঁড়ালো তুর্যের মুখোমুখি। কিঞ্চিত ঝাঁঝালো কণ্ঠে বলল, আপনি যে সামান্য একটা বিষয় নিয়ে এত দূর যাবেন আমি ভাবতেও পারিনি। তুর্য ভ্রু কুঁচকাল পৃথার কথায়। গাড়ির সাথে হেলান দিয়ে থমথমে কণ্ঠে বলল, মানে? হ্যাঁ, এখন তো বুঝতেই পারবেন না। বুঝতে পারবেন আমার বাড়িতে আমার নামে নালিশ দিতে যাওয়ার সময়। কি একটা ছোট ঘটনা যেখানে বেশি অপরাধ আপনার, অথচ আপনি আমার বাবার নিকট আমার নামে নালিশ দিতে এত তৎপর। তুর্যর কুঞ্চিত ভ্রুজোড়া আরও কুঞ্চিত হলো। চোখ ছোট ছোট করে সে প্রশ্ন করল, আমি তোমার নামে তোমার বাবার নিকট নালিশ কেন জানাবো? আজব। পৃথা কপাল কুঁচকাল। সরু দৃষ্টিতে তুর্যর পানে তাকিয়ে বলল, আপনি বলতে চাইছেন আপনি আমার বাবার কাছে আমার নামে নালিশ দেওয়ার ইচ্ছা পোষণ করছেন না? তুর্য নিজের দুই হাত বগল দাবা করল। নির্বিকার ভঙ্গিতে বলল, না, আমারও তো অযথা সময় নেই যে তোমার মতো একটা অভদ্র বেয়াদব মেয়ের নামে তোমার বাবার নিকট নালিশ দেব। তুর্যর প্রথম বলা না কথাটায় পৃথার স্বস্তির নিঃশ্বাস ফেলল। পরের কথাগুলো কর্ণে পৌঁছাতেই তেতে উঠল। ঝাঁঝালো কণ্ঠে বলল, এই ব্রিটিশ লোক, কি বললেন আপনি? আমি অভদ্র বেয়াদব? তাহলে আপনি তো বদ পাজি দুর্নীতিগ্রস্ত পুরুষ মানুষ। সূর্য চেতে গেল মুহূর্তেই। দাঁতে দাঁত চেপে বলল, এক থাপ্পড়ে গাল লাল করে দেব বেয়াদব মেয়ে। মুখ সামলে কথা বলো, নয়তো তোমার মুখটাই আমি ভেঙে দেব। পৃথা ভেঙচি কাটল। মুখ বাঁকিয়ে বলল, ভেঙে দেখুন তো। একদম নারী নির্যাতনের মামলায় 14 বছরের জন্য জেলে পুরে দেব। আর তা অবশ্যই আপনার ওই ইংরেজদের বড়লোকি জেল হবে না, হবে আমাদের বাঙালিয়ানা গরিব জেল। তুর্য হতবম্ব হলো। এইটুকু 5 আঙ্গুলের মেয়ে কিনা তাকে জেলে পুরে দেওয়ার ভয় দেখাচ্ছে। এই মেয়ে কি জানে তার আসল পরিচয়? জানলে অবশ্যই জেল শব্দটা তার সম্মুখে উচ্চারণ করারও দুঃসাহস দেখাতো না। তুর্য হিসহিসিয়ে উঠল। পৃথার দিকে তেড়ে গিয়েও নিজেকে সংযত করল। দাঁতে দাঁত চেপে বলল, আমাকে জেলের ভয় দেখাচ্ছ? তুমি জানো আমি কে? ইচ্ছে করলে তোমাকে। থামল তুর্য। জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস নিয়ে নিজেকে সামলানোর চেষ্টা করল। না, নিজের কর্ধ কিছুতেই বাইরে আসতে দেওয়া যাবে না, তাহলেই ঝামেলা হয়ে যাবে। খুব সহজে তার স্বরূপ প্রকাশ পেলে চলবে না। তবে এখানে আর কিছুক্ষণ থাকলে এই বেয়াদব মেয়ের তাড়নায় হয়তো নিজের খোলস ছাড়তে বাধ্য হবে। কর্ধে ফোঁস করতে করতে নিজের গাড়িতে উঠে বসল তুর্য। দ্রুত গাড়ি স্টার্ট করে মুহূর্তেই সাই সাই করে পৃথার দৃষ্টিসীমানার বাইরে চলে গেল। পৃথাও ভেঙচি কাটল। তাচ্ছিল্য করে বলল, আসতে কোন দেশের লাট সাহেব যেন, যত সব ইংরেজদের বংশধর। কথা বলতে বলতেই মেয়েটা ঢুকে গেল কলেজের ভেতরে। একটু পরে ক্লাস শুরু হবে তার। সূর্যের উজ্জ্বল রশ্মি, গরমে দিশেহারা প্রকৃতি।
গাছের পাতাগুলো কেমন নেতিয়ে পড়েছে সূর্যের প্রখর তাপে। এই তীব্র তাপদাহকে মাথায় নিয়ে রাজশাহী টু ঢাকা মহাসড়কে সাই সাই করে চলছে তুর্যের কালো রঙের গাড়িটা। তবে হঠাৎই আরও রাস্তা পরিবর্তন করলো। মহাসড়ক থেকে গাড়িটা নামিয়ে নিল এক জঙ্গলের রাস্তা ধরে। বেশ খানিকটা পথ পাড়ি দিয়ে গাড়িটা এসে থামলো এক ঘন জঙ্গলে। আশেপাশে জনমানবের চিহ্ন মাত্র নেই, শুধুমাত্র গাছে গাছে কিছু খেচর শ্রেণীর প্রাণী এবং কীটপতঙ্গের সমাগম। তুর্য নেমে দাঁড়ালো গাড়ি থেকে। আশেপাশে একবার সজাগ দৃষ্টি বুলিয়ে এগিয়ে পা বাড়ালো সম্মুখ পানে। কিঞ্চিত পথ পাড়ি দিতেই সম্মুখে দৃশ্যমান হলো পুরনো ভাঙাচোরা একটা বাড়ি। আরুষকে সাথে নিয়ে বাড়ির ভেতরের দিকে ঢুকলো তুর্য। দুইজনই এসে থমকে দাঁড়ালো একটা শ্যাওলা পড়া স্যাঁতসেঁতে কক্ষের সম্মুখে। কক্ষের দরজায় বিশাল এক তালা ঝুলিয়ে পত্রোধ করে রাখা হয়েছে। তুর্য ভ্রুকুচকে তাকালো আরুষের পানে। আরুষ তাড়াহুড়ো শুরু করলো। দ্রুত পকেট থেকে চাবি বের করে খুলল তালাটা। তুর্য আর সময় ব্যয় করল না। পুরনো কাঠের দরজাটায় ক্যাচ ক্যাচ ধ্বনি তুলে ভেতরে ঢুকল। খোলা দরজা থেকে আসা আলোয় আলোকিত হলো অন্ধকার রুমটা। সম্মুখে দৃশ্যমান হলো চেয়ারের সাথে হাত পা বাঁধা, মুখ বাঁধা অবস্থায় এক অর্ধবয়স্ক পুরুষকে। দুর্বল তার চাহনি, শরীরের পোশাকের অবস্থা বেহাল। মনে হচ্ছে কেউ ভীষণ নির্মমভাবে টেনে হিঁচড়ে এখানে তুলেছে। তুর্য তেতে উঠল, গলা চড়িয়ে বলল, এটাকে চেয়ারের সাথে বেঁধেছিস কেন আহাম্মক? চেয়ার কি মাগনা পেয়েছিস? আমার টাকায় কেনা চেয়ারে কেনই দূষিত লোকজনকে বসিয়েছিস বেয়াদব? আরুষ হন্তদন্ত হয়ে ছুটে গেল চেয়ারের নিকট। চেয়ার থেকে দ্রুত লোকটাকে খুলে ছুঁড়ে ফেলল নিচে। তুর্য বাঁকা হাসল, হাঁটু মুড়ে বসল লোকটার পাশে। হাত বাড়িয়ে একটানে খুলে নিল লোকটার মুখে লাগিয়ে রাখা এতক্ষণের কস্টিপটা। সাথে সাথে শোনা গেল লোকটার গগনবিদারী চিৎকারের ধ্বনি। তুর্য খুব একটা পাত্তা দিল না সেদিকে। লোকটার পানে তাকিয়ে ঠান্ডা কণ্ঠে বলল, শাহিন মির্জা, জাল টাকা, ড্রাগ, ইয়াবাসহ আরও অনেক অবৈধ ব্যবসার সাথে জড়িত। স্ত্রী সবটা জানতে পারায় 3 বছর আগে স্ত্রীকেও খুন করেছিলি। কথাটা বলেই ভ্রু কুঁচকাল তুর্য। ঘাড় বাঁকিয়ে আরুষের পানে তাকিয়ে বলল, আমারও কি এখন আমার বউকে মেরে দেওয়া উচিত আরুষ? বউটা না আমার নিকট ধরাই দিচ্ছে না, আর না জ্বালানো কমাচ্ছে। আরুষ কাঁচুমাচু মুখ করল, আমতা আমতা করে বলল, বউকে মারলে আপনি বউ পাবেন কোথায় স্যার? তুর্যর কপালে ভাঁজ পড়ল। ভাবুক ভঙ্গিতে বলল, তাও ঠিক। কথাটা শেষ করে তুর্য আবার তাকালো সম্মুখের অবহেলায় পড়ে থাকা শাহিন মির্জার পানে। নির্বিকার ভঙ্গিতে বলল, বউ না হয় তোর কালো দুনিয়া সম্পর্কে জেনে গিয়েছিল তাই মেরেছিলি, কিন্তু শ্বশুরকে কেন মারলি? তোর শ্বশুরও কি আমার শ্বশুরের মতো রাজাকার ছিল নাকি? শাহিন মির্জা ভয়ার্ত দৃষ্টিতে তাকালো তুর্যর পানে। কম্পিত কণ্ঠে বলল, আপনি কে? তুর্য বাঁকা হাসল। আরুষের পানে ইশারা করে শাহিন মির্জাকে বলল, ওই ছেলেটাকে চিনিস? ওর নাম আরুষ শেখ। আরুষ শেখ নামটা কর্ণে পৌঁছাতেই কেঁপে উঠল শাহিন মির্জা। ভয়ার্ত দৃষ্টিতে তাকালো আরুষের পানে। অস্ফুষ্ট কণ্ঠে বলল, আরুষ শেখ? তুর্য উঠে দাঁড়ালো। আরুষের পানে তাকিয়ে বলল, মুরগির বাচ্চার মতো বউটার জন্য কলিজাটা কেমন ছ্যাঁতছ্যাঁত করছে আরুষ। আমি বরং গাড়িতে গিয়ে বসি একটু। কল্পনায় বউয়ের সাথে বাসরটা সারি, ততক্ষণে তুই এটার সেবা যত্ন কর। কথাটা বলেই তুর্য ধূপধাপ পা ফেলে বেরিয়ে গেল কক্ষ থেকে। আরুষ ঘাড় ঘুরিয়ে তাকালো সেদিকে একবার, অতপর আবার তাকালো শাহিন মির্জার পানে। এতক্ষণের কাচুমাচু খোলস ছেড়ে বেরিয়ে এলো ছেলেটা। মুহূর্তে আরুষের চোখে মুখে ফুটে উঠল ভয়ঙ্কর হিংস্রতা। কক্ষের এক কিনারায় রাখা মোটা রডগুলোর একটা রড হাতে তুলে নিল। বাঁকা হেসে বলল, ওয়েলকাম টু হেল বেব। ঘণ্টাখানেক কেটে গেল।
আরুষ বেরিয়ে এলো রংচং উঠে যাওয়ার স্যাঁতসেঁতে কক্ষ থেকে। ঘেমে নিয়ে একসা অবস্থা ছেলেটার। শার্টের উপরে দুটো বাটন খুলে সে এগিয়ে এলো গাড়ির দিকে। তুর্য গাড়ির সিটের সাথে হেলান দিয়ে চোখ বন্ধ করে রয়েছে। আরুষের মধ্যে আবারও কাচুমাচু ভাব ফুটে উঠল। দুনিয়ার কোনো মানবকে আরুষ ভয় না পেলেও এই তুর্য নামক প্রাণীর ভয়ে সে সর্বদাই আড়ষ্ট। আরুষ বেশ ভালোভাবেই জানে তুর্যর ভয়ঙ্কর রূপটা কতটা হিংস্র। আরুষ আশেপাশে চোখ ঘোরালো। একবার ভাবল তুর্যকে ডাকবে না, তবে পরক্ষণেই মত পরিবর্তন করল। এখন আর সময় অতিবাহিত করাটা ঠিক হবে না। অতি দ্রুত তাদের ঢাকায় যেতে হবে। সেখানেও কাজ আছে অনেক। একটু কেশে গলা পরিষ্কার করল আরুষ। ধীর কণ্ঠে বলল, স্যার। তুর্য নড়ে চড়ে উঠল। বিরক্তিতে কপাল কুঁচকে চোখ দুটো খুলল সাথে সাথেই। আরুষের পানে তাকিয়ে বলল, দিলি তো আমার শখের বাসরটা মাঝপথে আটকে। কেবল বউটাকে চুমু খেতে নিয়েছিলাম, তাও তো সহ্য হলো না। কাকের মতো কাকা করতে করতে উড়ে এলি। শুধু শুধু কি তোকে আমি মির্জাফরের বংশধর বলি? আরুষ আমতা আমতা করল। বোকা বোকা কণ্ঠে বলল, দুঃখিত স্যার, আমি তো আপনাকে ডাকতে এসেছিলাম। আপনার বাসর ভাঙার কোনো ইচ্ছে আমার ছিল না। তুর্য সরু দৃষ্টিতে তাকালো আরুষের পানে। আদেশের সুরে বলল, গাড়িতে উঠে বস, ঢাকা যেতে হবে। আরুষ এলোমেলো দৃষ্টি ফেলল। বড় বড় কয়েকটা নিঃশ্বাস নিয়ে নিজের ভেতরে বেশ সাহসের সঞ্চার ঘটালো। অতঃপর বলল, স্যার, আপনি আর কতদিন আমার মাথায় নুন রেখে বড়ই খাবেন? নাক মুখ কুচকালো তুর্য। অত্যন্ত গম্ভীর কণ্ঠে বলল, এই মির্জাফরের বংশধর, একদম আমার নামে মিথ্যা বদনাম ছড়াবি না। আমি মোটেই নুন দিয়ে বড়ই খাই না। আমি বাজার থেকে সবসময় মিষ্টি বড়ই কিনি, আর কোনোভাবে 2-4টা টক বড়ি পড়লে তোকে খাওয়াই, নিজে খাই না কখনোই। আরুষ হতাশ হলো। এই লোকের সাথে কথা বলাই বেকার। এর সাথে কথা বলার থেকে নিজের মাথায় একটা বাড়ি মেরে মাথা ফাটিয়ে হাসপাতালে 2-4টা সেলাই নিয়ে বাড়ি ফেরা ভালো। চারদিকে উৎসব লেগেছে। বসন্ত উৎসব, সাথে আবার ভালোবাসা দিবস। এই ভালোবাসা দিবসেও ভালোবাসার মানুষের কাছ থেকে কি দূরে থাকা সম্ভব? সূর্যের 3 দিন আগে থেকে খাওয়া দাওয়া প্রায় বন্ধ। বুক ধড়ফড় করে সারাক্ষণ। চিন্তায় চিন্তায় অস্থির হয়ে উঠেছে সে ক্রমশই। তার মুরগির বাচ্চার মতো বউটাকে যেন কত ছেলেরা এই ভালোবাসা দিবসে প্রেম নিবেদন করবে। তার উপর তার বউটা তাদের বিয়ের কথাও জানে না। যদি কোনোভাবে তার না দেখা বউ কারো ভালোবাসা গ্রহণ করে ফেলে, খুদকুড়ার লোভ দেখিয়ে যদি কেউ পটিয়ে নেয় মুরগির বাচ্চার মতো বউটাকে। তুর্যর বুক কাঁপছে। অস্থির হয়ে উঠছে সে। তাই তো ঢাকায় যাওয়ার 4 দিনের মাথায় আবার রাজশাহী ফিরল ছেলেটা। এই 4 দিন পর যে ভালোবাসা দিবস, এটা একদমই খেয়ালে ছিল না। খেয়ালে থাকলে ব্যবসা গোল্লায় গেলেও তো কেউ তাকে ঢাকায় নিতে পারত না। তপ্ত নিঃশ্বাস ফেলল তুর্য। আরুষকে সাথে নিয়ে পৃথাদের কলেজে ঢুকল। বসন্ত উৎসবে রঙে রেঙেছে পুরো কলেজ চত্বর। প্রায় সকল মেয়েরাই শরীরে বাসন্তী রঙা শাড়ি পেঁচিয়ে নানান বাহারে সাজিয়েছে নিজেদেরকে। সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য বেশ বড়সড় স্টেজও সাজানো হয়েছে কলেজ মাঠে। আর এই উৎসবের তাগিদে বাহিরের মানুষদেরও আজ ভেতরে ঢোকার অনুমতি দিয়েছে কলেজ কর্তৃপক্ষ। এই সুযোগের মোটেও হাতছাড়া করেনি তুর্য। যদিও সে এমনিও চাইলে যে কোনো সময় কলেজে ঢুকে আসার ক্ষমতা রাখে, তবুও সাধারণ মানুষদের সাথে মিলেমিশে বউকে দেখার তাগিদেই এই সুযোগটা লুফে নিয়েছে। তুর্য আজ তার শরীরে একখানা বাসন্তী রঙের পাঞ্জাবি জড়িয়েছে। গলার কাছটায় আবার কিঞ্চিত লাল রঙের নকশা। ফর্সা শৈলে পাঞ্জাবিটা মানিয়েছে দারুণ। হাতে হাতঘড়ি আর মাথার চুলগুলো পেছনে ঠেলা। আরুষের শ্বাসটাও প্রায় একই রকম। তুর্য হাত উঠিয়ে নিজের পাঞ্জাবির কলার ঠিক করল। আরুষকে জিজ্ঞেস করল, আমাকে কেমন লাগছে আরুষ? আমার বউ আমাকে দেখে পাগল হবে তো?
আরুষ বিস্তর হাসল। খুশিতে গদগদ হয়ে বলল, শুধু পাগলি হবে না স্যার, একদম গলায় ঝুলে পড়বে। আপনাকে আজ যা লাগছে না। তুর্য চোখ ছোট ছোট করে তাকালো আরুষের পানে, ওষ্ঠ বাঁকিয়ে বলল, তুই আবার আমার দিকে নজর দিস না আরুষ, আমি কিন্তু ছেলেদের প্রতি একদমই আগ্রহী না। তাছাড়া আমার ছোটোখাটো মুরগির বাচ্চার মতো একটা বউ আছে। আরুষ চুপসে গেল। সে কি বলল আর এই লোক কোথায় নিয়ে গেল? সে কি গে নাকি যে তুর্যের পানে নজর দেবে? ছি, কি সব আজে বাজে কথা। আরুষ মনে মনে তুর্যের এই জঘন্য ভাষ্যের তীব্র নিন্দা জানালেও প্রকাশ্যে চুপ রইল। আশেপাশে তাকিয়ে দেখতে শুরু করলো মহিলা কলেজের সুন্দরী রমণীদের। তুর্য চোখ ঘুরিয়ে আশেপাশে তাকালো একবার, অতঃপর পেছনে ঘুরে অন্যদিকে যেতে উদ্যত হলো। হঠাৎ করেই হাতে টান অনুভব করলো ছেলেটা। একরাশ বিরক্তি নিয়ে পেছন ঘুরে তাকালো তুর্য। অমনি যেন থমকে গেল। এ তো সেদিনের সেই ঝগড়াটু মেয়েটা। সে মেয়েটা এত সুন্দরী কিভাবে হলো? উজ্জ্বল শ্যামবর্ণা শরীরে বাসন্তী রঙের শাড়ি জড়িয়েছে সেই ঝগড়াটু নারী। চুলগুলো খোলা, চোখে মোটা কাজলের প্রলেপ, মুখশ্রীতে হালকা মেকআপ। তুর্যের হৃদস্পন্দন বেড়ে গেল। দৃষ্টি মুগ্ধ হলো ছেলেটার। কিন্তু পরক্ষণেই সে মনকে ধাতস্থ করল। নিজের হৃদয়ের এমন পাপকার্যের তীব্র নিন্দা জানালো। মস্তিষ্ক দ্বারা কঠোরভাবে হৃদয়কে শাসালো তার বউ আছে বলে। বউ থাকতে অন্য নারীর পানে তাকানো পাপ, মহাপাপ। তুর্য ঢোক গিলল। নিজের হৃদয়কে পাপকার্য থেকে বিরত রাখতে আবারও উদ্যত হলো অন্যদিকে চলে যেতে। তখনই পেছন থেকে চেঁচানোর শব্দ এলো। পৃথা চেঁচিয়ে বলল, আরে আমার শাড়ি, শাড়ি! তুর্য থমকে দাঁড়ালো। ভ্রু কুঁচকে তাকালো সেই পেছনের দিকে। ভালোভাবে খেয়াল করে দেখল তার হাত ঘড়ির সাথে মেয়েটার শাড়ির আঁচল বেঁধেছে। তুর্য কিছু বলার আগেই পৃথা দ্রুত এগিয়ে এলো। আজ আর তেমন ঝগড়া বিবাদে না জড়িয়ে নিঃশব্দে শাড়ি ছাড়ানোর চেষ্টা করলো তুর্যর হাত ঘড়ি থেকে। কিন্তু পারল না সে। বেশ কিছুক্ষণ চেষ্টা করেও ব্যর্থ পৃথা। বিরক্ত হলো তুর্য। কপাল কুঁচকে বলল, আমি দেখছি, সরো। পৃথা সরে দাঁড়ালো। তুর্য কিছুক্ষণ সময় নিয়ে টানাটানি করলো মেয়েটার শাড়ির আঁচল নিয়ে, কিন্তু সেও ব্যর্থ। আর এদিকে বিরক্তি বেরো চরম পর্যায়ে যেন। শেষে আর কোনো ইতিউতি না করে একটানে শাড়ির আঁচলটা ছিঁড়ে ফেলেই ক্ষান্ত হলো ছেলেটা। অতঃপর বলল, ব্যাস, হয়ে গেছে। পৃথা চমকালো বেশ। নিজের শাড়ির আঁচলটা দুই হাতে ধরল চোখের সম্মুখে। কান্না পেয়ে গেল মুহূর্তেই। নতুন শাড়ি তার, মাত্র আজই পড়েছে, তার মধ্যেই ব্রিটিশ লোকটা ছিঁড়ে ফেলল। তেতে উঠল পৃথা। ঝাঁঝালো কণ্ঠে বলল, কি করলেন আপনি? আমার শাড়িটা ছিঁড়ে ফেললেন? তুর্য নির্বিকার ভঙ্গিতে জবাব দিল, এভাবে নির্লজ্জের মতো অন্যের ঘড়িতে আটকালে তো ছিঁড়বই। সব দোষ আমার শাড়ির, তাই না? আপনার ঘড়ির কোনো দোষ নেই। আমার শাড়ি যদি নির্লজ্জ হয় তবে আপনার ঘড়িও নির্লজ্জ। মোটেই না, আমার ঘড়ি আমার মতোই সভ্য। ওষ্ঠ বাঁকালো পৃথা। তাচ্ছিল্যের স্বরে বলল, আপনি সভ্য, তবে অসভ্যকে? তুর্য দাঁতে দাঁত চাপল। কটমট করে বলল, তুমি আমার মতো একজন মানুষকে অসভ্য বলতে চাইছো বেয়াদব মেয়ে? পৃথা কিছু বলতে চাইল, তবে তার আগেই তাদের কথোপকথনের মাঝে ফোড়ন কাটল আরুষ। তুর্যকে ডেকে বলল, স্যার। তুর্য গর্জে উঠল। আরুষকে ধমকে বলল, চুপ আরুষ, একদম আমাকে থামাতে আসবি না। আজই বেয়াদব মেয়েটাকে একটা শিক্ষা দিয়েই ছাড়বো আমি। তুর্যর কথায় তেলে বেগুনে জ্বলে উঠল পৃথা। চড়া গলায় বলল, কি বললেন আপনি? আমি বেয়াদব? আপনি তো ইংরেজদের বংশধর। আজই বদমাইশ পুরুষ মানুষ। অভদ্রমে মুখ সামলে কথা বলো। বলবো না। কি করবেন আপনি? তুর্য রেগে গেল আরও।
নিজের রাগ নিয়ন্ত্রণ না করতে পেরে পৃথার শাড়ির আঁচলটা ধরে আরও কিছুটা অংশ ছিঁড়ে দিল। পৃথা হাঁ হয়ে গেল। ঊর্ধ্বে রিরি করে উঠল তার শরীরখানা। অগ্নিদৃষ্টিতে তাকালো তুর্যর পানে। তুর্য যদিও খুব একটা পাত্তা দিল না সেই দৃষ্টিকে। পৃথা হুট করেই পা উঁচু করে দাঁড়ালো তুর্যের সম্মুখে। ছেলেটা কিছু বুঝে ওঠার আগেই হাত বাড়িয়ে 2 হাত দিয়ে খামচে ধরল তুর্যের পাঞ্জাবির গলার কাছের অংশটা। শক্ত হাতে টেনে ছিঁড়ে দিল মুহূর্তেই। দাঁতে দাঁত চেপে বলল, শোধবোধ। তুর্য ফুঁসে উঠল আরও। নিজের গলার দিকে তাকিয়ে কর্ধ চরম পর্যায়ে তার। বুকের কাছটা ছিঁড়ে ফর্সা বক্ষভাগ উন্মুক্ত হয়ে উঠেছে জনসম্মুখে। তুর্যের মেজাজের পারদ লাফিয়ে লাফিয়ে উপরে উঠল। রক্তলাল হলো চক্ষুদয়। কপালের নমনীয় রগগুলো ফুলে ফেপে উঠেছে ইতোমধ্যে। স্থান কাল পাত্র কোনো দিকে না ভেবে সে ঠাস করে একটা থাপ্পড় মেরে দিল পৃথার নরম গালে। পৃথা স্তব্ধ হলো। অজান্তেই মেয়েটার ডান হাত চলে গেল গালে। ছলছল করে উঠল চোখ দুটো। বাবা মা ভাই হাজার বকলেও কেউ কখনো মারেনি তাকে, অথচ এই অপরিচিত পুরুষ এভাবে মেরে দিল। পৃথা আশেপাশে তাকালো। তাদের ঝামেলাকে ঘিরে ছোটখাটো একটা জটলা পেকে গেছে ইতিমধ্যে। লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে পৃথার, আবার কান্নাও পাচ্ছে। পৃথার এক মুহূর্তও দাঁড়ালো না। দৌড়ে ওই স্থান থেকে প্রস্থান করলো একটু সময়ের মধ্যেই। আরুষ এতক্ষণ হতভম্ব হয়ে দেখছিল দুইজনের ঝগড়া। পৃথা দৌড়ে চলে যেতেই মুখ খুলল সে। তুর্যর পানে তাকিয়ে বলল, স্যার। তুর্য মহা বিরক্তি নিয়ে তাকালো আরুষের পানে। কটমট করে বলল, কি হয়েছে? জিহ্বা দ্বারা নিজের 2 ওষ্ঠ ভেজালো আরুষ। আমতা আমতা করে বলল, স্যার, এই মেয়েটাই আপনার মুরগির বাচ্চার মতো বউ। তুর্য বিস্ফোরিত দৃষ্টিতে তাকালো আরুষের পানে। অবিশ্বাস্য কণ্ঠে শুধালো, এই দজ্জাল মহিলা আমার বউ? আরুষ উপর নিচ মাথা ঝাঁকালো। মুখে বলল, জি স্যার, এটাই আপনার মুরগির বাচ্চার মতো এক এবং একমাত্র বউ পৃথা ইসলাম। তুর্য হতভম্ব হলো। কিঞ্চিত সময় নিয়ে হুট করেই বুকে হাত দিল। বুকটা চেপে বলল, আরুষ, পানি আন। বউ দেখে কেমন কলিজা শুকিয়ে যাচ্ছে আমার। যে কোনো সময় অ্যাটাক ফ্যাটাক হয়ে যেতে পারে। আরুষ ভয় পেল। তুর্যের অ্যাটাক? এর থেকে আতঙ্কের আর কি হতে পারে? ছেলেটা সময় ব্যয় করল না একটুও। দৌড়ে গেল গাড়ির নিকট। গাড়ি থেকে 1 বোতল পানি নিয়ে আবার দৌড়ে ফিরে এলো তুর্যের পানে। ব্যস্ত হাতে বাড়িয়ে দিল পানির বোতলটা। তাড়াহুড়ো করে বলল, স্যার, পানি তাড়াতাড়ি খেয়ে নিন। তুর্য পানির বোতল হাতে নিল। এখনও যেন তার বিশ্বাস হচ্ছে না এই তার বউ। সেই প্রথম দিন থেকে যে মেয়ের সাথে চরম শত্রুতা পোষণ করে বেড়াচ্ছে, এখন এসে কিনা জানতে পারছে সেই শত্রুই তার মুরগির বাচ্চার মতো বউ। আচ্ছা, সে কানে ভুল শুনছে না তো? আর একটু নিশ্চিত হতে তুর্য আবার শুধালো, ভাই, তুই নিশ্চিত এই দরজাল মহিলাই আমার বউ? জি স্যার, একদম 100% নিশ্চিত। তুর্যের গলা শুকিয়ে এলো। নিজের হাতে ধরে থাকা বোতলটার ছিপি খুলল। ঢকঢক করে গিলল বোতলের অর্ধেকটা পানি। হুট করেই কিছু একটা স্মরণে আসতেই পানি পান করা থামিয়ে দিল সে। বোতলটা পাশেই অদূরে ছুঁড়ে ফেলল। অতঃপর আরুষের পানে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, বেটা মির্জাফরের বংশধর, তুই আগে কেন বললি না যে ওইটা আমার বউ? এখন আমি যে একখানা থাপ্পড় মেরে দিলাম, এর দায়ভার কে নেবে শুনি? আরুষ ঢোক গিলল। আমতা আমতা করে বলল, স্যার, আমি তো বলতেই চাইছিলাম, কিন্তু আপনিই থামিয়ে দিলেন। জোর করে বলতি? এমনি সময় তো খুব ফটর ফটর করতে পারিস বেয়াদব। থামল তুর্য। চিন্তিত সুরে বলল, নিশ্চয়ই বউটা আমার ব্যথা পেয়েছে ভীষণ। আরুষ জিহ্বা দ্বারা ওষ্ঠ ভেজালো। বুকে সাহস নিয়ে বলল, স্যার, দজ্জাল মহিলারা ব্যথা পায় না। সাথে সাথেই তেতে উঠল তুর্য। ঝাঁঝালো কণ্ঠে বলল, চুপ বেয়াদব, আমার বউকে একদম দজ্জাল বলবি না, তাহলে তোকে আমি শুলে চড়াবো।
আরুষ চুপসে গেল। তবে মনে মনে ভেঙচি কাটতে ভুলল না একটুও। ওষ্ঠ বাঁকিয়ে বিড়বিড়িয়ে বলল, নিজে নিজে এতক্ষণ বউকে দজ্জাল দজ্জাল বলে মুখে ফেনা তুলল, এখন এসেছে বউয়ের প্রতি প্রেম দেখাতে। শালা গিরগিটি কোথাকার। সময় গড়ালো। গোটা একটা রাত কেটে আবারও সকালে দেখা মিলল। সূর্য আজও সকাল সকালই ছুটে এসেছে পৃথাদের কলেজের সম্মুখে। গতকাল যে কাণ্ড ঘটিয়েছে তারপর তার বউ ঠিক কিভাবে প্রতিক্রিয়া দেবে তাই ভেবে পাচ্ছে না ছেলেটা। তার উপর সূর্যের যে শক্ত হাত, নিশ্চয়ই বউটা ব্যথা পেয়েছে ভীষণ। যাই হয়ে যাক না কেন, ওই মেয়েটা সূর্যের বউ। তাছাড়া তার আর পৃথার মধ্যে যতই ঝগড়া বিবাদ হোক না কেন, তাতে সূর্যের দোষটা কোনো অংশে কম নয়। দুইজনই সমান দোষী, তার মধ্যে আবার সূর্য দিয়েছে থাপ্পড়। গতকাল বিকালেও ছেলেটা ছুটে গিয়েছিল পৃথাদের বাড়ির সম্মুখে, কিন্তু ভাগ্য সহায় না হওয়ায় দেখা পায়নি বউয়ের। এরপর যদি আবার বউয়ের খোঁজে বাড়ির ভেতরে ঢুকতে যেত, হয়তো হিতে বিপরীত হয়ে যেত। শ্বশুর বাড়িটা তো সব রাজাকার আলবদর আলশামসে ভরপুর। বউটাও এই মুহূর্তে চেতে আছে, তাই আর সূর্য ওই বাড়িতে ঢোকার ঝুঁকি নেয়নি। আগে বউকে মানানো যাক, তার ভালোবাসায় সিক্ত করা যাক, তারপর না হয় এই শত্রুতে ঘেরা বাড়িতে ঢুকে 2-4টা তাণ্ডব নৃত্য নাচা যাবে। সূর্য অধীর আগ্রহে অপেক্ষা করছে তার রাজাকার শ্বশুরটার সম্মুখে একবার তাণ্ডব নৃত্য নাচার জন্য। সূর্য অধৈর্য ভঙ্গিতে রাস্তার ফুটপাতে পায়চারি শুরু করলো অনবরত। তার বউটা কেন কলেজে আসছে না এখনো? 9:30 বাজতে চলল ইতিমধ্যে। বেশ কিছুটা সময় অতিবাহিত হলো আরও। আরুষ হঠাৎ করেই বলল, স্যার, ওই আপনার বউ আসছে। সূর্য নড়ে চড়ে দাঁড়ালো। বউ? তার বউ। ভাবতেই প্রশান্তিতে ভরে গেল ছেলেটার মন প্রাণ। কত প্রতীক্ষা, কত ছটফটানির পরে সে দেখা পেয়েছে বউয়ের। এই মেয়েটাকে আগে যতবার দেখেছে কখনো এমন লাগেনি, অথচ যখন থেকে শুনেছে এই মেয়েটাই তার বউ, তখন থেকে অজানা এক প্রশান্তিময় অনুভূতি আষ্টেপৃষ্ঠে ধরেছে সূর্যকে। পৃথা রাস্তায় সূর্যকে দেখেও না দেখার ভান ধরল। ছেলেটাকে উপেক্ষা করে পা বাড়ালো গেটের দিকে। আরুষ তাড়াহুড়ো করল, হৈ হৈ করে বলল, স্যার, আপনার বউ চলে যাচ্ছে তো। সূর্যর হুঁশ ফিরল। বউ চলে যাচ্ছে দেখে হন্তদন্ত হয়ে উঠল ছেলেটা। তাড়াহুড়ো করে ডাকল, ব। থামল সূর্য। অর্ধেকটা ডেকে বাকিটা গিলে ফেলল। নিজেকে সামলে নিয়ে আবার ডাক দিল, পৃথা। পৃথা থমকে দাঁড়ালো, ভ্রু কুঁচকে তাকালো পেছন ফিরে। তাকে ডাক প্রদানকারী ব্যক্তিকে দেখে ভ্রুদয় কুঁচকে এলো আরও। এই লোক আবার তাকে ডাকছে কেন? আবার কোন ঝামেলা পাকানোর ইচ্ছে আছে এর? মনে মনে সন্দেহ জন্ম নিল পৃথার। আশেপাশে একবার নজর বুলিয়ে সে বলল, জি, আমাকে ডাকছেন? সূর্য এগিয়ে গিয়ে দাঁড়ালো পৃথার নিকটে। মেয়েটার মুখোমুখি হয়ে বলল, হ্যাঁ, তোমাকেই ডাকছি। পৃথা কপাল টান টান করে তাকালো সূর্যের পানে। শক্ত কণ্ঠে বলল, কি খবর? থাপ্পড় কি আরেকটা মারা বাকি আছে আপনার? সূর্য বইয়ের শক্ত কথার নিকট কিছুটা দমে গেল। এই বোধহয় প্রথমবারের মতো সে দমে গেল। নয়তো তার কথার সাথে পেরে উঠবে এমন কেউ আছে? সূর্য আশেপাশে তাকালো। কি বলবে না বলবে ভেবে পেল না মস্তিষ্ক হাতড়ে। আমতা আমতা করে হুট করেই বলে ফেলল, আসলে কি বলতে চাইছিলাম, তোমার গালটা ভীষণ নরম। পৃথার চোখ জোড়া বড় বড় হয়ে গেল। কটমট করে সে বলল, অসভ্য অভদ্র পুরুষ মানুষ। সূর্য ঢোক গিলল। সে যে উত্তেজনায় ভুল করে ফেলেছে বেশ ভালো করেই বুঝতে পারছে। তবুও নিজের ভুলটা প্রকাশ করতে চাইল না পৃথার সম্মুখে। একটু কেশে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করল। অতঃপর বলল, তুমি যদি কাল আমার পাঞ্জাবিটা না ছিঁড়তে আমি তোমাকে থাপ্পড় দিতাম না। কেটে গেল পৃথা। কত সুন্দর ছেলেটা সব দোষ তার ঘাড়ে দিয়ে দিল। প্রথমে তার নতুন শাড়িটা ছিঁড়েছিল বলেই তো সে লোকটার পাঞ্জাবি ছিঁড়ল।
অথচ এখন সে কি সুন্দর অবলীলায় বলে দিল, তুমি পাঞ্জাবি না ছিঁড়লে আমি থাপ্পড় দিতাম না, ব্যাটা ব্রিটিশ। পৃথা দাঁতে দাঁত চাপল, কটমট করে বলল, ছিঁড়েছি, বেশ করেছি। আপনি আমার শাড়ি ছিঁড়েছেন, আমিও আপনার পাঞ্জাবি ছিঁড়েছি। আর থাপ্পড়টা, ওটাও আমি ফেরত দিয়ে দিতাম সাথে সাথে, যদি আপনি আমার বড় না হতেন। সূর্য হতবাক হলো। কি বলল তার বউ তাকে? সে যদি বড় না হতো তাহলে তার বউ তাকে থাপ্পড় দিত? এই প্রথমবার মনে মনে নিজের বড় হওয়ার জন্য বেজায় খুশি হলো ছেলেটা। ভাগ্যিস আজ সে বয়সে বড়, নয়তো নির্ঘাত বউয়ের হাতে মার খেতে হতো। এই বড় হওয়ার ব্যাপারটা তাকে বাঁচিয়ে দিল এবারের মতো। তবে পরক্ষণেই মুখ বাঁকালো তুর্য, তাচ্ছিল্য করে বলল, সারাক্ষণ আমার মতো একটা দামড়া ছেলের সাথে ঝগড়া করার সময় তো তোমার বড় ছোট জ্ঞান আসে না। তাও যাক, থাপ্পড়ের সময় অন্তত তোমার বড় ছোট জ্ঞান এসেছে। এই বিষয়ে আমি কৃতজ্ঞ তোমার নিকট। পৃথা রেগে গেল। তুর্য যে নিজের কথা দ্বারা অতি সূক্ষ্মভাবে তাকে অপমান করেছে বেশ বুঝল মেয়েটা। ওদিকে ক্লাসের ঘণ্টাও পড়ল বলে, তাই আর অতিরিক্ত ঝগড়া বিবাদে নিজেকে জড়ালো না পৃথা। শুধুমাত্র কর্ধিত কণ্ঠে বলল, আমার থেকে দূরে থাকবেন। পরবর্তীতে আপনাকে যেন আমি আর আমার চোখের সম্মুখে না দেখি, ব্রিটিশ পুরুষ। নিজের যতটুকু বলার প্রয়োজন ছিল বলেই কলেজের ভেতরের দিকে প্রস্থান করল মেয়েটা। তুর্যকে আর কিছু বলার সুযোগ দিল না। পৃথা চলে যেতেই আরুষ এগিয়ে এসে দাঁড়ালো তুর্যের পাশে। ভাবুক ভঙ্গিতে বলল, আপনার বউটা মনে হয় না এত সহজে মানবে স্যার। তুর্যের দৃষ্টি তীক্ষ্ণ হলো। সে পৃথার চলে যাওয়ার পানে দৃষ্টি অব্যাহত রেখেই বলল, আমি কি বউকে মানাতে এখন তার কলেজের অধ্যাপক হিসেবে চাকরি নেব আরুষ? ওই নাটক সিনেমা উপন্যাসে যেমন হয় তেমন ভাবে? আরুষ কোনো চিন্তা ভাবনা করল না, ফট করেই উত্তর দিল, শিক্ষক পিতার সমতুল্য স্যার। তুর্য ঘাড় বাঁকিয়ে তাকালো আরুষের পানে, কটমট করে বলল, চুপ থাক মির্জাফরের বংশধর, দিলি তো আমার মনটা ভেঙে। কত সুন্দর ভেবেছিলাম একজন অধ্যাপক হিসেবে কলেজে চাকরি নিয়ে প্রতিদিন অল্প অল্প খুদকুড়া দিয়ে মুরগির বাচ্চার মতো বউটাকে পটিয়ে নেব, তার হতে দিলি না বেয়াদব। সকাল গড়িয়ে বিকালের দেখা মিলল। পৃথা ক্লাস শেষ করে পার্কের দিকে গেল একটু। বাড়ি গেলে আর কেউ বাড়ি থেকে বের হতে দেবে না, অথচ মনটাও ভালো লাগছে না খুব একটা। চোখের সম্মুখে বারবার তুর্যের মারা গতকালকের ওই থাপ্পড়ের দৃশ্যটাই ভেসে উঠছে। সে ছোটবেলা থেকেই চঞ্চল প্রকৃতির, দুষ্টুমির জন্য বাবা মা কিংবা ভাইদের নিকট বকা খেয়েছে অনেক, কিন্তু কেউ কখনো মারেনি তাকে। অথচ এই পুরুষ কোথা থেকে এসে দুম করে মেরে দিল, তাও কতগুলো মানুষের সামনে। কতটা লজ্জায় পড়তে হয়েছিল গতকাল পৃথাকে। তবুও তো পৃথা দমে যায়নি, কলেজে যাওয়া বন্ধ করেনি, পৃথা হাঁটতে শেখেনি। আর না কাল ওই থাপ্পড়টায় তার কোনো দোষ ছিল, তাই তো সকাল সকালই কলেজে ছুটে গিয়েছিল। কিন্তু লজ্জা, মন খারাপ, তারা তো ঠিকই আষ্টে পৃষ্ঠে ঘিরে রেখেছে পৃথাকে। কি হলো, কেন হলো, কোন দোষে পৃথাকে লজ্জায় পড়তে হলো সবার সম্মুখে? তুর্য নামক ছেলেটার চেহারা মনে আসতেই পৃথার ছোট্ট দেহটা যেন ক্রোধে কেঁপে ওঠে। ইচ্ছে করে 2-4টা চড়থাপ্পড় মেরে ছেলেটার ফর্সা গাল লাল করে দিতে, কিন্তু বড় বলে আর চক্ষু লজ্জায় তা পারে না। ছেলেটা ভীষণ বাজে, নির্দয় হলেও সে তো না। পার্কের বেঞ্চে বসে আকাশ পাতাল ভাবছিল পৃথা। মেয়েটার ভাবনার মধ্যেই তার পাশে এসে বসল কেউ একজন। পৃথা ঘাড় ঘুরিয়ে তাকালো সেদিকে, দেখল তুর্য। মুহূর্তেই মেজাজ বিগড়ে গেল তার। ঝাঁঝালো কণ্ঠে বলল, আপনি এখানে আমার পাশে কেন বসেছেন? তুর্য ততটা পাত্তা দিল না পৃথার কথায়, নির্বিকার ভঙ্গিতে বলল, জায়গা পেয়েছি বসেছি, এখানে কি তোমার নাম লেখা আছে? পৃথার কেন যেন কথা বাড়াতে ইচ্ছে হলো না। এর সাথে এখন কথা বাড়ানো মানেই ঝগড়া, আর এই মুহূর্তে ঝগড়া করার মতো ইচ্ছা বা মানসিকতা কোনোটাই নেই মেয়েটার।
তপ্ত নিঃশ্বাস ফেলল পৃথা। কলেজ ব্যাগটা কাঁধে নিয়ে উঠে দাঁড়ালো সে। ধূপধাপ পা ফেলে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। সূর্য পেছন ডাকলো, গলা উঁচিয়ে বলল, পৃথা। পৃথা দাঁড়ালো না, বরং হাঁটতে হাঁটতে পেছন ফিরে অগ্নিদৃষ্টিতে তাকালো তুর্যর পানে। মুখে কিছু না বলেও চোখ দিয়ে শাসিয়ে গেল সূক্ষ্মভাবে। সূর্য আর ডাকলো না মেয়েটাকে। অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইল পৃথার যাওয়ার পানে। আরুষ পাশেই ছিল। পৃথাকে চলে যেতে দেখে সে বলল, স্যার, আপনার বউ চলে যাচ্ছে তো। সূর্য ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়ল। হতাশ কণ্ঠে বলল, আমার মুরগির বাচ্চার মতো বউটা অমন বাচ্চাওয়ালা মুরগির মতো কেমনে হলো ভাই? দেখলেই ফোঁস করে ওঠে, মনে হয় ঠোকর মেরেই শেষ করে দেবে আমাকে।